SITV দেশ ও জাতির উন্নয়নে আমরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, SITVর বাংলার দর্পণ টক শোতে আজকে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছি। আর সমসাময়িক বিষয়ে আলোচনা করবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর খালেদ শওকত আলী, সভাপতি বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। তারপরেই যিনি রয়েছেন SM আলতাফ হুসাইন, চেয়ারম্যান ইয়েস বাংলাদেশ, এবং তারপরে রয়েছেন আবু হেনা রাজ্জাকি, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং প্রধান নির্বাহী বাংলা ফাউন্ডেশন। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে স্বাগত। আমরা শোকের মাস, আতঙ্কের মাস, ভয়ঙ্কর মাস আগস্ট মাস শেষ করে আমরা আজকে সেপ্টেম্বরে পা দিয়েছি। তো আমরা দেখলাম বঙ্গবন্ধু গবেষণা পরিষদ আপনারা একটা প্রোগ্রাম করেছেন, শোকাবহ আগস্ট এবং আমার বঙ্গবন্ধু। তো একটু আলাদা আমার বঙ্গবন্ধু, এই বিষয়টিকে আপনারা যুক্ত করেছেন। এই বিষয়টিকে যদি আপনি বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি হিসেবে বিশ্লেষণ করেন। ধন্যবাদ। প্রথমেই SI টেলিভিশনকে আমি ধন্যবাদ জানাই, আজকে আমাকে আপনাদের এখানে আলোচনা করার জন্য আমন্ত্রণ করেছেন। সেই কারণে আগস্ট মাস শেষ হয়েছে, আমরা সেপ্টেম্বরে পা দিয়েছি, আপনি যেভাবে বললেন। আমরা বঙ্গবন্ধু গবেষণা পরিষদ এবং ৭১ ফাউন্ডেশনের পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচি পালন করেছিলাম, যা ১ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্বলন এবং দোয়ার মাধ্যমে শুরু হয় এবং ৩১ আগস্ট গতকাল আমাদের ৭১ ফাউন্ডেশনের একটি আলোচনা সভা ছিল এবং ৩০ আগস্ট বঙ্গবন্ধু গবেষণা পরিষদের যে আলোচনা সভাটির কথা আপনি উল্লেখ করেছেন, সেখানে আমাদের বিষয়টি ছিল শোকাবহ আগস্ট, আমার বঙ্গবন্ধু। আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধু আমার, আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধু আপনার, আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধু আমাদের সকলের, সমগ্র বাঙালি জাতির। আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধু শুধুমাত্র কোনো দলের বা কোনো মতের বিশ্বাসী লোকের নয়। ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া খোকা, খোকা থেকে শেখ মুজিব, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে বাঙালি জাতির পিতা। এই যে ১৭ই মার্চ জন্ম নেয়া ছোট্ট শিশুটি ধাপে ধাপে বাংলাদেশের জাতির পিতা হলেন এবং সেই সাথে পুরো বাঙালি জাতিকে মুক্তির আকাঙ্ক্ষায় উজ্জীবিত করলেন তার একটি আদর্শের জন্য। এবং তার সেখানে তিনি ৪,৬৮২টি দিন জেলখানার অভ্যন্তরে দিন কাটিয়েছেন এই বাঙালি জাতির জন্য, এই বাঙালি জাতির মুক্তির জন্য। সেই কারণে আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধু মুজিব যেমন বলেছেন, একজন বাঙালি হিসাবে সমগ্র বাঙালি জাতি নিয়ে আমি ভাবি, একজন মানুষ হিসাবে সমগ্র মানব জাতি নিয়ে আমি ভাবি। তাই আমরাও মনে করি বঙ্গবন্ধু সমগ্র মানব জাতির। আমরা মনে করি প্রতিটি বাঙালির বঙ্গবন্ধু নিয়ে একটি চিন্তা আছে, সে যে দলেরই হোক না কেন, সে যেই বিশ্বাসেই হোক না কেন, বঙ্গবন্ধুকে নিয়ে সবাই সবার মতো করে ভাবার অধিকার আছে। এবং সেখান থেকে আমাদের অনুষ্ঠানটি ছিল আমার বঙ্গবন্ধু। স্যার, আপনার কাছে প্রশ্ন, আপনি ইয়েস বাংলাদেশের চেয়ারম্যান, আপনি অনেক সেমিনার, সিম্পোজিয়াম করেছেন এবং বেকার সমস্যার সমাধানে অনেক বলিষ্ঠ কণ্ঠে আপনি বক্তব্য রাখেন। তো এই করোনাকালীন সময়ে অনেকেই এখন কর্মহীন হয়ে পড়েছেন, তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কী হবে? বাংলাদেশে সার্বিকভাবে ৩ কোটির উপরে বেকার, তার উপরে এই করোনার দুর্যোগ, এটা সারা বিশ্বে একটি অচলায়তন তৈরি করেছে। তার পাশাপাশি আমাদের স্বল্প আয়ের দেশ বাংলাদেশ তার বাইরে নয়। যদিও সারা বিশ্বের তুলনায় বাংলাদেশে এর প্রভাব তুলনামূলক কম, তো সেই জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। বেকারত্ব, এখন যারা কর্মময় জীবন কাটাতেন তাদের অধিকাংশই এখন বেকার জীবন কাটাচ্ছে এবং অর্থনৈতিকভাবে নানা রকমের হুমকির সম্মুখীন হচ্ছে।
এটা মোকাবেলার জন্য সরকারের পক্ষ থেকে এবং আমাদের ব্যক্তিগত পক্ষ থেকেও উদ্যোগ নিতে হবে, যেন প্রতিটি মানুষ অন্তত তাদের স্বাভাবিক জীবনটা পরিচালনা করতে পারে। তো সেক্ষেত্রে আমি মনে করি সরকারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি একটি স্কুলের দিকে তাকাই, দেখা যাবে প্রাইভেট স্কুলগুলি, সেক্ষেত্রে ছাত্ররা, অধিকাংশ স্কুলেরই ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারছেন না, আর শিক্ষকরাও ক্লাস নিতে পারছেন না। সে কারণে স্কুলের বেতন ভাতা বন্ধ। অনেক হাউজিং কোম্পানি আছে যেগুলিতে এখন বেচা বিক্রি নাই এবং কাজকর্ম এক ধরনের বন্ধই। এ কারণে এটা শ্রমিক শ্রেণী থেকে শুরু করে বিনিয়োগকারী পর্যন্ত সবার উপরই একটা হুমকি চলে আসছে। তো এক্ষেত্রে সরকার যে প্রণোদনা ঘোষণা করেছে, এই প্রণোদনার মাধ্যমে একটা অচলায়তন কাটানোর একটা সুযোগ হতে পারে, যদি এই প্রণোদনা যথাযথভাবে প্রতিটি প্রতিষ্ঠানকে সরকার দেয়। তো এই ক্ষেত্রে আমি সদাশয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এবং সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমাদের কর্মময় মানুষরা কর্মহীন হয়ে পড়েছে এই দুর্যোগের কারণে। এদেরকে কর্মময় জীবন পরিচালনার জন্য এবং তাদের কাজকর্ম পরিচালনার জন্য প্রণোদনার যে ঘোষণা দেওয়া আছে, এটাকে সহজতর করে যেন সাধারণ উদ্যোক্তাদের কাছে এটা পৌঁছতে পারে। শুধুমাত্র বড় বড় শিল্পোদ্যোক্তাদের কাছে পৌঁছলেই এটার সফলতা আসবে না, প্রতিটি প্রান্তিক ব্যবসায়ী এবং উদ্যোক্তার কাছেও এই প্রণোদনার সুবিধা পৌঁছতে হবে। আমি মনে করি সরকারের এই সহযোগিতার মাধ্যমে এবং আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করি, এই সহযোগিতাটাই সুন্দরভাবে গ্রহণ করার মাধ্যমে এই অচলায়তন কাটিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারব। আবহাওয়া রাজ্জাকি স্যার, আলতাফ স্যার বললেন যে করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, বিল বেতন বন্ধ। তো এই শিক্ষা ব্যবস্থার উপরে আপনি যদি বিশ্লেষণ করতেন। ধন্যবাদ শাহরুল এবং আরও দুজন বিজ্ঞ ব্যক্তিত্ব এখানে আছেন, আপনাদের প্রতি আমার সম্মান জানাচ্ছি। তবে যেহেতু 1 সেপ্টেম্বর আজকে, কিন্তু অগাস্টের গন্ধটা এখনও যায়নি, জাস্ট এখনও অগাস্টের গন্ধটা নাকের সামনে আছে। যেমন এই অগাস্টটা খুব ট্র্যাজিক মাস, যেই অগাস্টে জাতির জনকের সপরিবারে বলতে এই দুইজন থাকলে আজকে হয়তো তারাও থাকতেন না। তারপরে যদি আসি, এই অগাস্টে হলো গ্রেনেড হামলা, এটা একটা ভয়াবহ গ্রেনেড হামলা, সেটাও অগাস্টে। আর সবশেষে যেটা হলো, সেটা বঙ্গবন্ধুরও খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন, সেই মানুষটা ভারতে, সেই মানুষটা আজকে ভারতে 7 দিনের শোক ঘোষণা করছে। এবং সেই মানুষটা কিছু সর্বশেষ রাষ্ট্রপতি হিসেবে অবসর নেওয়ার পর বাথরুমে পড়ে যাওয়ার পরে উনি আহত হইলেন এবং তারপরে উনি হাসপাতালে গেলেন এবং দিল্লির একটা আর্মির হাসপাতালে 14 দিনের মতো লড়াই করে গতকাল সন্ধ্যায়, যেটি 31 আগস্ট সন্ধ্যা 6টার দিকে বাংলাদেশের বন্ধু নড়াইলের জামাই, ভারতের সাবেক রাষ্ট্রপতি এবং ভারত রত্ন প্রণব মুখার্জি, উনি গতকাল সন্ধ্যায় মারা গেছেন। এবং উনি বিশেষ করে আমি বলবো, বাংলাদেশের বন্ধু তো বটেই, তারপরেও বঙ্গবন্ধুর পরিবারের সাথে তার একটা অসাধারণ সম্পর্ক ছিল। আর সেই হিসেবে মনে হয় যে আমাদের প্রধানমন্ত্রীও বেশ অনেকখানি ব্যথা পাইছেন। যাই হোক, আমি ব্যক্তিগতভাবে এই প্রণব মুখার্জি সাহেবের আত্মার মাত্রা কামনা করছি। এটা দিয়েই শুরু করছি। এখান থেকে যে শিক্ষাটা আমাদের নিতে হয়, আজকে প্রণব মুখার্জি সাহেবের জন্য ওখানে 7 দিনের রাষ্ট্রীয় শোক, আমরাও কিন্তু একটা দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এটা কেন? এটা হল তার অর্জন, এটা হল তার অর্জন। আমার জন্য হয়তো 7 দিন রাষ্ট্রীয় শোক হবে না, কিন্তু আমার জন্য যদি আমার বাসায় কিংবা আমার এলাকায় একটা শোক হয়, সেটাও কিন্তু আমার অর্জন হবে। সুতরাং আমার কাছে মনে হয় এখান থেকে আমরা সবাই শিক্ষা নিব অর্জনটা। বঙ্গবন্ধুর থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত অর্জন। উনি কি অর্জন করছেন,
বা কেন উনি বিখ্যাত, কেন উনি জাতির পিতা হইলেন। তো আমি সেদিক থেকে লক্ষ্য করে বলবো, আজকে যারা আমরা নানান জায়গায় নানান দায়িত্বে আছি, এখন যদি সেখান থেকে শুরু করি, আজকে আসতে পারে যেমন আমার দেশে গুম খুনের ঘটনা আছে। গুম খুন হয় না যে তা নয়, সবসময় হয় কম আর বেশি, কিন্তু আমাদের বক্তব্য গুম খুন হবে না। এটা আমার কাছে মনে হয় সরকারের প্রত্যাশা, এই দেশে আওয়ামী লীগ করুক, যেই করুক, কেউ এটা সমর্থন করবে না। সুতরাং এই গুম, এই বিষয়টা, আমরা একটা স্বাধীন দেশে থাকি, সেখানে যেমন বিনা বিচারে হত্যা হচ্ছে। তারপরে কিছুদিন আগে ইউনিভার্সিটি ক্যাম্পাসে বুয়েটে ছাত্র আন্দোলন। প্রশ্ন হচ্ছে আপনারা প্রত্যেকের মানবিক হতে হবে, এটা আমার বক্তব্য, যে প্রত্যেকের মানবিক হতে হবে। এই একটু সামান্য লোভ মোহ, প্রত্যেকটার পিছনেই কিন্তু কিছু না কিছু স্বার্থ থাকে। স্বার্থটা কখনো সিন, কখনো আনসিন। কেউ নাম যশ অর্জন করার জন্য মনে করে আমি আমার একটা প্রফিট, কেউ হয়তো অর্থনৈতিক প্রফিট খোঁজে। প্রত্যেকের কিছু, কারণ প্রতিটা কাজ কিন্তু ঝুঁকিপূর্ণ। যে গুমটা আপনি করতে যান সেটাও ঝুঁকিপূর্ণ, কাউকে হত্যা করলে সেটাও ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ কাজ মানুষ তখনই করে যখন তার কোনো না কোনো বেনিফিট থাকে। এইবার আমি আসি, এখান থেকে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমরা কেউ থাকবো না। কিন্তু আজকে পুলিশ ভাইরা, তারা আমাদের দেশের সন্তান, সে প্রজাতন্ত্রের গোলাম, কিন্তু আমার গোলাম নয়। প্রজাতন্ত্রের স্বার্থে সে কাজ করবে, কিন্তু সেখানে তাদের বিবেক বিসর্জন দিলে চলবে না। আপনারা, আমি বিনীত অনুরোধ করতেছি, রাষ্ট্রীয়ভাবে কোনো আইন নেই ক্রস ফায়ার করার জন্য। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ, নিজের সন্তান মনে করেন, আমরা হত্যা থেকে সরে আসি, দেখা যাক কিছু করা যায় কিনা। কাউকে সুযোগ দেন, আপনাদের ক্ষমতা আছে। পুলিশ ইচ্ছা করলে একটা লোকের সুযোগ দিয়ে তাকে ওয়াচ করতে পারে, 3 বার সুযোগ দিতে পারে এবং সেটা মিডিয়ায় জানাইতে পারে, কোনো অসুবিধা নেই। তারপরে দেখা যাক। মানবিক কেন চিন্তা করেন সন্তান যদি আপনার হয়। আজকে আমি বিএনপি করি না আওয়ামী লীগ করি না কোন দল করি, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে এই যে আপনি আজকে যে দলই করেন না কেন, আপনার একটা ভাই অন্য দল করে, সে এক জায়গায় বিপদে পড়তে পারে, সে বিপদগ্রস্ত আজকে ক্রস ফায়ার হয়ে যেতে পারে। সুতরাং এগুলোকে বন্ধ করতে হবে। এটার জন্য সরকারের উদ্যোগের চেয়ে আপনার বিবেকটাকে বেশি কাজে লাগাইতে হবে। এরপর আসি আমি শিক্ষার যে বিষয়টা। শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে গত 19 মার্চ থেকে বন্ধ। 19 মার্চ থেকে বন্ধ, ফাইন, কোনো কিন্তু কিছুদিন পরে শুরু হলো, মাসখানেক যাওয়ার পরে অনলাইন ক্লাস। এখনও বাংলাদেশের 60-70% বাচ্চারা অনলাইন ক্লাস থেকে বঞ্চিত। সেই অনলাইনে অ্যাক্সেস নাই, গ্রামে গঞ্জে যারা থাকে তাদের সেই সুবিধাটা নাই। এখন বাস্তবিক কথা যেটা, আপনি তো ইচ্ছা করলেই ওই বোর্ডের পরীক্ষাটা নিতে পারবেন না, তাহলে 60% ছাত্র বঞ্চিত হবে। প্লাস আপনি অনলাইন ক্লাস শুরু করছেন। অনলাইন ক্লাস করে কি, আমার কাছে মনে হয় ওনারাও আমার সাথে একমত হবেন, এখানে এটা কোনো সরকারের বিষয় নয়, এটা হচ্ছে সিস্টেমের বিষয়, মানসিকতার বিষয়। আপনি যেমন আমার বাচ্চাকে বলছেন যে তুমি বাদে সকলে বেতন দিয়ে দিছে, এই কথাটা যখন বাচ্চা তার বাবাকে বলে, এটা খুব টাচি জায়গা, যে বাবা সবাই বেতন দিয়ে দিছে আমি বাদে। ইট মে নট বি এ ফ্যাক্ট, কিন্তু দে হ্যাভ টেকেন দ্য ওয়ে, টাকা কালেকশন করে একটা ওয়ে নিছে। আপনি যদি এডুকেশন সিস্টেমে আসেন, স্কুল কলেজকে বলেন, এটাকে বলা হয় এডুকেশন সেলস সেন্টার। আপনি শিক্ষা বিক্রয় কেন্দ্র। আপনি আগরত থেকে মাল কেনেন, আপনি তো তার কাছে কোনো প্রোডাক্ট না নেন, আপনি তাকে টাকা দিবেন? তো আপনার স্কুলটা 19 মার্চ থেকে বন্ধ। 19 মার্চ থেকে বন্ধ হলে এডুকেশন সেলস সেন্টার, আপনি কোনো এডুকেশন আমাকে দিচ্ছেন না, আপনি আমার কাছে টাকাটা কীভাবে চান? এবং আমি এও শুনছি যে কোনো গার্জিয়ানরা যদি আবেদন করে গিয়ে যে আপনারা আবেদন করলে কোথাও 25, কখনো 30, কখনো 40% কমাই দিচ্ছে, আমি আবেদন করবো কেন? আপনি তো আমার শিক্ষা দিচ্ছেন না, আবেদন উল্টো আপনি করেন। গার্জিয়ানকে ডেকে, সমস্ত গার্জিয়ানদের ডেকে বলেন যে আমাদের সার্ভাইভ করতে হবে, আমাদের বেতন 1/3 অন্তত দেন, সো দ্যাট আমাদের স্কুল ভবন ভাড়া এবং আমরা স্কুলের বেতনটা দিতে পারি। মানবতা তো আপনি আমার কাছে নিতে আসবেন, আপনি চাইবেন, আমার শিক্ষাও দিচ্ছেন না, আবার আমি গিয়ে আপনার কাছে বিনয়ের সাথে আবেদন করে টাকা কমানোর জন্য করবো। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান হওয়া উচিত না। কেন হওয়া উচিত না? আবার কেউ কেউ বলতেছেন কেউ বেশিও দিচ্ছে। এগুলো আপনি স্কুল থেকে আপনার প্রতিটা পদক্ষেপে বাচ্চারা শিখবে। স্কুল হলো সাম্যের প্রতীক। কীরকম? স্কুলে কিন্তু ড্রেস লাগে। ড্রেসটা কেন লাগে? নাহলে একজনে তো 3 লাখ টাকা দাম একটা লেহেঙ্গা পরে যেতে পারবে, আর একটা বাচ্চা সে হয়তো 200-300 টাকার 3 পিস পরবে। সুতরাং এখানে সাম্যতার প্রতীক হইল এই পোশাক, সাম্যতার প্রতীক হল স্কুলের বেতন, সাম্যতার প্রতীক গার্জিয়ান, সব কিছু। এই কারণে আপনি কে বেশি দিবে সেটাও ডিসক্লোজ করার প্রয়োজন নেই, বরং আপনি কমিয়ে দেন, 1/3 বেতন নিয়ে চলুন। এটা হলো আমাদের সাবমিশন। আপনি ক্লেইমই করতে পারেন না, আপনি শিক্ষা দিচ্ছেন না, আপনি আর এখন আসেন আপনি ঘর ভাড়া, আপনি স্কুল ভবন ভাড়া দেবেন, এটা তো আমি দেখতে যাব না। করোনা তো ক্ষতিগ্রস্ত আপনি একা না, আমিও। আমার ঘর ভাড়াটা কে দিবে? আমার সন্তানের খরচটা কে দিবে? তো আপনি, আমার ব্যবসা, আমার স্টাফ আছে, তার বেতনটা কে দিবে?
তা আপনি কি করে বলেন যে আপনার স্কুলে ভবন ভাড়া আমি দিব, আপনার কিভাবে বলেন আপনি ছাত্রদের টাকা নিয়ে দিবেন? সুতরাং অ্যাবসার্ড। বাচ্চাদেরকে শেখান, বাচ্চাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেলিং করেন না, বাচ্চার বাবা মাকেও করেন না। আপনি বেতন জাস্ট 1/3 করে দেন সার্ভাইভালের। ধন্যবাদ স্যার আপনাকে। আপনি বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি, সেহেতু আপনার কাছে এই প্রশ্নটি করতে চাই, জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, সেই সোনার বাংলা গড়ার কোন পর্যায়ে আমরা রয়েছি? ধন্যবাদ আবার আপনাকে। তো আমি একটু আগের দুইজন বক্তা যে বক্তব্য রেখেছেন সেই প্রসঙ্গে একটু জবাব দিয়ে নিই, একটু কথা বলে নিই। প্রথমত শিক্ষা ব্যবস্থা নিয়ে যে প্রসঙ্গটা এসেছে, আমরা কিছু ওয়েবিনার করেছিলাম যেখানে আসলে বিষয়টা আমাদেরকে আজকের দিনের কথা ভাবলে হবে না। আমরা করোনা পরবর্তী বাংলাদেশ বা বিশ্বে অর্থনৈতিক পরিস্থিতি কেমন হতে যাচ্ছে সেটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আলতাফ ভাই খুব ভালোভাবে বলেছেন যে প্রণোদনাগুলো এসছে, তার সদ্ব্যবহার করতে হবে, সরকার যেন সেই কাজগুলো ভালোভাবে করেন সেদিকে দৃষ্টি রাখতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আবার শিক্ষার ব্যাপারেও কিছু কথা এসেছে। আমার মনে হয় করোনা আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে। তার একটা হলো আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা একটা পরিবর্তন আনা প্রয়োজন হয়ে গেছে। আমরা যে ওয়েবিনারগুলো করেছিলাম সেখানে শিক্ষাবিদদের বক্তব্য থেকে যে জিনিসটা এসছে আমি সেখানে একটু বলে নেই। সেটা হলো পুঁথিগত শিক্ষার বাইরে কারিগরি শিক্ষা আজকে খুবই জরুরি হয়ে পড়েছে। শুধুমাত্র এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এমন অনেক বিষয় থেকে উচ্চতর ডিগ্রি নেওয়া হচ্ছে যেগুলো দিয়ে একজন ছাত্রকে স্বাবলম্বী করে না। আজকে করোনা পরবর্তী যে অর্থনৈতিক অবস্থা হবে খুবই স্বাভাবিক। অনেক প্রতিষ্ঠান থেকে এখনও হচ্ছে এবং ভবিষ্যতে আরও বেশি হতে পারে, অনেকে চাকরি চলে যাবে, অনেকে বেকারত্বের দিকে চলে যাবেন। সেই ক্ষেত্রে সেটাকে সামনে রেখে যেটা প্রয়োজন এই মুহূর্তে কারিগরি শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া এবং সেখানে মানুষকে এমনভাবে শিক্ষিত করে তুলতে হবে আমাদের নতুন প্রজন্মকে, তারা যেন নিজেরাই নিজেদের আয়টা করতে পারে। সেটা করতে পারলে আমার মনে হয় এই যে করোনা পরবর্তী অর্থনৈতিক দুর্যোগ হবে বা শিক্ষা ব্যবস্থা যে সমস্যাটা হচ্ছে সেটা থেকে আমরা মুক্তি পেতে পারবো। আপনি যে প্রশ্নটা তুলেছেন আমরা কোথায় আছে বাংলাদেশ, ৭২-এর 10ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ফিরে আসেন। তার আগে 8ই জানুয়ারি ভারতের পালাম বিমানবন্দরে তিনি বলেন যে আমরা অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছি, পরাধীনতার থেকে স্বাধীনতার দিকে যাচ্ছি, অশুভর বিরুদ্ধে শুভর বিজয় হয়েছে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু মুজিব আবার বলেন এক যুদ্ধের শেষ আরেক যুদ্ধের শুরু। যে যুদ্ধ ছিল আমার মানুষের অর্থনৈতিক মুক্তির যুদ্ধ। বঙ্গবন্ধু মুজিবের ভাষায় আমার এই স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে যদি আমার মায়ের পরনে কাপড় না থাকে, আমার বাবার পেটে ভাত না থাকে। বঙ্গবন্ধু মুজিবের ভাষায় এই বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। ঠিক এই কারণেই ৭৫-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, কারণ তিনি শোষিতের পক্ষে ছিলেন, তিনি দরিদ্র জনগোষ্ঠীর পক্ষে ছিলেন, তিনি সাধারণ মানুষের কথা বলেছিলেন, তিনি ধর্ম নিয়ে যারা রাজনীতি করে সেই ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে তার অবস্থান সুস্পষ্টভাবে ঘোষণা করেছিলেন। 15ই আগস্ট ৭৫ এর পরের থেকে কিন্তু আমাদের অগ্রগতি যে চাকা সেটা পিছের দিকে চলে যেতে থাকে। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ক্ষমতায় আসার পরে আমরা যে যতদূর পিছিয়ে চলে গিয়েছি সেটাকে আবার সামনের দিকে নিয়ে আসার যে যুদ্ধ, সেই যুদ্ধে এখন আমরা অবতীর্ণ আছি। কোথায় এই মুহূর্তে আমরা আছি? আমরা অবশ্যই মাননীয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সঠিক জায়গায় আছি এবং সামনের দিকে এগিয়ে চলেছি। এবং আমরা বিশ্বাস করি যতদিন শেখ হাসিনার হাতে আছে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। আমরা তারই নেতৃত্বে সামনের দিকে এগোচ্ছি। আমরা ধীরে ধীরে একটি অনুন্নত দেশ থেকে বর্তমানে উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের পদ্মা সেতু আমরা নিজেদের অর্থায়নে করছি। আজকে আমার বিধবা মা বিধবা ভাতা পায়, আজকে আমার মুক্তিযোদ্ধা বাবা মুক্তিযোদ্ধা ভাতা পায়, আজকে আমার গর্ভবতী বোন বিনামূল্যে চিকিৎসা সেবা পায় কমিউনিটি ক্লিনিকে, আজকে ঘরে ঘরে বিদ্যুৎ, আজকে অনেকগুলো উপজেলা হয়ে গেছে যেখানে শতভাগ বিদ্যুতের ব্যবস্থা হয়েছে। আজকে আমার কৃষকরা বিনামূল্যে সার পাচ্ছে। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে চলেছে। কিছুদিন আগে আপনারা দেখছেন পাকিস্তানের একটা টকশোতে, এরকম টকশোতে কেউ একজন বলেছিলেন যে ইমরান খান বলেছেন যে পাকিস্তানকে আমেরিকা বানিয়ে দেবে। তাদের বক্তব্য হলো আমেরিকা বানানোর দরকার নাই, পাকিস্তানকে আগে বাংলাদেশ বানায় দাও। আজকে বাংলাদেশ পৃথিবীর কাছে রোল মডেল হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে অবশ্যই এগিয়ে চলেছি। বাংলাদেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চেষ্টা করে যাচ্ছেন। তো
বাংলাদেশে বর্তমানে যে দুর্নীতির বিষয়টা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছি, এই দুর্নীতি বাংলাদেশের উন্নয়নে কতটুকু প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে আপনি মনে করেন? আসলে দুর্নীতি সম্পর্কে যেটা বলছেন এটা ব্যাপক অর্থে এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। দুর্নীতি সারা পৃথিবীতেই আছে। আপনি দেখেন এই করোনার সময়ে আমেরিকা প্রণোদনা দিয়েছেন কিভাবে। আমেরিকার গভর্নমেন্ট প্রতিটা মানুষের কাছে যারা কর্মহীন ছিল অ্যাপ্লাই করছে, টাকা পাঠিয়ে দিয়েছে তাদের অ্যাকাউন্টে। সেখানে কোনো বিতরণের জন্য কোনো চেয়ারম্যান মেম্বার বা কোনো ইয়া লাগেনি। তো সিস্টেমটা হচ্ছে বড় কথা। আমাদের দেশের চেয়ারম্যানরা, অনেক চেয়ারম্যানরা গ্রেফতার হয়েছেন করোনাকালীন সময়ে জনগণের যে সাহায্য দিতে গিয়ে। এই সাহায্য তো আমাদের দরকার নেই, কারণ যাদেরকে সাহায্য দেওয়া হচ্ছে প্রতিটি ইউনিয়নে বিজিডি বিজিএফ কার্ডের মাধ্যমে ওই ইউনিয়নের অসহায় মানুষদেরকে সাহায্য দেওয়া হয়। এটা সারা বছর চলতে থাকে। তো তার উপরে করোনা যখন আসলো তখন কর্মহীন হইল কে? একজন উদ্যোক্তা। কর্মহীন হইল একজন চাকরিজীবী। কর্মহীন হইল সরকারি চাকরিজীবীরা না, বেসরকারি উদ্যোক্তা, বেসরকারি প্রতিষ্ঠানগুলো, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সাহায্য গেল কার কাছে? সাহায্য গেল একজন গ্রামের বিজিডি বিজিএফ কার্ড হোল্ডারদের কাছে। সাহায্যটা বিতরণ করলো কারা? ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা। এই বিতরণের শুরু থেকে শেষ পর্যন্ত দুর্নীতি, এবং পৌঁছে দিল যাদের কাছে, এটাও সঠিক না। কারণ আমরা যারা মানে উদ্যোক্তা, আমাদের কাছে তো এই সাহায্য পৌঁছে নেই। যারা চাকরি করতে পারলো না, যারা বেতন পাইল না, তাদের তো সাহায্য দেওয়া হয় নাই। সে কারণে এটা চিন্তা চেতনার মানে দুর্বলতা এবং সিস্টেমহীনতা। রাজ্জাকি স্যার যদি এই বিষয়টি বলেন। না, আমি এখানে শওকত ভাই একটা কথা বলছেন, উন্নয়নের কথা, উন্নয়ন প্রসঙ্গে বলছেন। বাংলাদেশের দৃশ্যমান উন্নয়ন অনেক হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। সেটা আমরা পদ্মা ব্রিজের দিকে তাকাই, দৃশ্যমান উন্নয়ন, কর্ণফুলী টানেলের দিকে তাকাই, এইভাবে এগুলো দৃশ্যমান উন্নয়ন যেটা চোখে দেখা যায়। কিন্তু এটাই কিন্তু শুধু উন্নয়ন না একটা দেশের জন্য। ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপ হইল, স্কুলগুলির দিকে তাকান, প্রতিটি সব মানলাম, আমি ওই উন্নয়ন সব মেনে নিছি, আমার এতে কোনো দ্বিমত নাই, অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু আমার বক্তব্যটা অন্য জায়গায়। আর তারপর আপনার প্রণোদনার বিষয়ে একটু বলবো। সেটা হলেই আপনি আমার দেশে মাদক দ্রব্য নিয়ে দীর্ঘদিন ধরে একটা অপারেশন চলছে। সেই 2004 থেকে শুরু র্যাব সৃষ্টি করল বিএনপি সরকার। তাদের নিয়ে ছিল সন্ত্রাসের বিরুদ্ধে ক্রস ফায়ারের যাত্রা শুরু। ভালো কথা, ক্রস ফায়ারের যাত্রা শুরু। তারপরে বিএনপি চলে যাওয়ার পর, বিএনপি যখন এই এটা তৈরি করলো, এই ক্রস ফায়ারটা, তখন কি হয়েছে, আমি দেশের সব লোকগুলোকে 3-4টা ভাগ করি, অর্থাৎ ধরেন 100 লোক, আমি ধরে নিলাম সবাই রাজনীতির সাথে সম্পৃক্ত। তাইলে এই 100 লোক কিন্তু মাত্র 4টা দলের মধ্যে ছিল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি। এদের ভিতরে হবে 90 জন, আর অন্যান্য যে পার্টি আছে এদের হবে 10 জন। আমি জিনিসটাকে সহজ করার জন্য বলছি। তো বিএনপি আর জামাত যখন এই ক্রস ফায়ারটা তৈরি করলো, আবিষ্কার করলো বা যাত্রা শুরু করাইলো, তখন কিন্তু আওয়ামী লীগের যারা ছিলেন বা আওয়ামী লীগের সমর্থিত বুদ্ধিজীবী, তারা সবাই এটাকে অপোজ করছেন। তার মানে বিএনপি যখন এই যাত্রাটা শুরু করে তখন সে বাধাগ্রস্ত কিন্তু হয়েছে। তা সত্ত্বেও কারো কথা শুনে নেই, তার মধ্যে চলে গেছে। কিন্তু ধরা যাক 50% লোকই তারা বাকি 50% তো বিরুদ্ধে ছিল। এরপরে যখন এই সরকার ক্ষমতায় আসলো, আসার পর কিন্তু তার ধারাবাহিকতা চলতেছে। তার ধারাবাহিকতা যখন চলতেছিল তখন ওই যারা এই কাজগুলো করতেছে তারা কিন্তু শতভাগ সমর্থন পাইল, অলিখিত সমর্থন। কারণ শুরুর সময় যারা অপোজ করছিল, সময়ের ব্যবধানে তারাও এটাকে তাদের সময় চলতেছে। এই কারণে এটা কিন্তু বন্ধ হওয়াটা হইতো বিশাল একটা উন্নয়ন। আসলে এবার মাদক, আমি কিছুদিন আগে দেখলাম লবণের ট্রাকে ভিতরে করে মাদক আসছে। এটা তো যেখানে ধরছে তারা তো দেখে নাই, তাইলে তাকে কেউ ইনফর্ম করছে, সেই ইনফরমেশন অনুযায়ী পুলিশ তাদেরকে ধরলো, ভালো মাদক পাইল। ট্রাকের ভিতরে যখন আমি মাদকটা পাইলাম তখন আমি যাকে ধরলাম ট্রাক ড্রাইভারই তো বলবে যে এটা দাউদকান্দি থেকে অ্যাডভোকেট রাজ্জাকি সাহেব দিছিল। রাজ্জাকি সাহেবের কাছে গেলে বলবে যে এটা আমারে চিটাগাংয়ের মুখখান থেকে শওকত ভাই দিছিল। আপনি রুটে যেতে কতক্ষণ লাগে? আপনি মাদক কিন্তু বাংলাদেশে হার্ডলি 5-10 জনের কাছে টোটালটা, আর বাইরে যেটা আমরা দেখি এর কাছে 10টা পাওয়া যায়, এর কাছে 20টা পাওয়া যায়, লক্ষ লক্ষ আছে। এরাই কিন্তু কিল্ড হয়। আপনি কি বোঝেন না যে এরা উৎপাদন করে না?
আপনার কি বিবেচনা নাই? আপনি কেন লোকটাকে মারতেছেন? আপনি কেন রুটে যেতে পারেন না? আপনি তাকে যদি বিষধর সাপ বা লেজ গাছের ডাল ধরেন, আপনি গাছটাই যান না কেন? সুতরাং আপনি এটা কেন জিয়ে রাখছেন? ইট ইজ নট এগেইনস্ট দ্য গভর্নমেন্ট, আই এম টকিং অ্যাবাউট দ্য সিস্টেম। ইউ আর টু গো টু দ্য রুট। আপনাকে সেখানে যেতে হবে। তা না আপনি উপর দিয়ে কোনদিন ইউ ক্যান কিল দ্য পিপল, বাট ইউ ক্যানট ডেস্ট্রয় দ্য করাপশন অথবা এই ক্রস ফায়ার, এই কিলিং। সুতরাং এটাকে আমি মনে করি উন্নয়নের পার্ট। একটা লোকও মারা যাবে না বিনা বিচারে। একটা স্বাধীন দেশের প্রথম কাজটাই হলো দেশের মানুষকে বিচার উপহার দেওয়া। আমরা কি পারছি সেই বিচার উপহার দিতে এখনো? জাস্টিস ইন্ডাস্ট্রিজ আমি পরে আসি। প্রথম হলো বিচার। স্বাধীন দেশের প্রত্যেকটা লোকের বিচারের আওতায় আসতে হবে। আমরা কি বিচার এনশিওর করতে পারছি? যেই লোকগুলা ক্রস ফায়ারে মারা গেছে তারাও তো বিচার পাও না। যিনি মারছেন সে আজকে বিচারে যান কি যান না। আপনি 200 লোকের মারার পর 200 কোটি টাকা রোজগার করার পর ইফ ইউ আর কিল দিবেন, কিচ্ছু আসে যায় না। বিবেক দিয়ে ভাবতে হবে। এটা গেল উন্নয়নের সাইডটা আমি বললাম। দৃশ্যমান উন্নয়ন কিন্তু আমি মাথায় একেবারে মারাত্মকভাবে স্বীকার করছি, অনেক উন্নয়ন হয়েছে এই দেশে। এইবার আসেন প্রণোদনা। প্রণোদনা আপনি কাকে দিচ্ছেন? গার্মেন্টসের মালিককে। গার্মেন্টসের মালিককে প্রণোদনা মানে কিন্তু 5% বা 4% ইন্টারেস্ট, যার অর্ধেক আবার সরকার দিবে। সরকারের উদ্দেশ্য ভালো, সরকারের চিন্তা চেতনা ভালো। আপনি মার্চের 25 তারিখ পর্যন্ত লোকগুলো কাজ করে গেল গার্মেন্টসের, তাই না? গার্মেন্টসের লোকগুলো যখন 25 তারিখ পর্যন্ত কাজ করে যায়, 25 মার্চের বেতন সে পাও নাই। এরপর আসেন এপ্রিল মে, 2টা মাস বেতন আপনি গার্মেন্টসের মালিক দিতে পারেন নাই। হাজার হাজার কোটি টাকা আপনি রোজগার করেন ডলারে। তো আপনি 2 মাসের বেতন দেওয়ার পর গভর্নমেন্টে বলতেন যে আমরা এখন চালাইতে পারতেছি না, আপনি দেন। আমি গভর্নমেন্টে তো আমি মনে করি নরম পাইছে। ওই যে সফট কর্নার আছে, যাই ধরছে শেখ হাসিনা ঘোষণা করে দিয়েছে প্রণোদনা। তাহলে প্রণোদনার আলটিমেটলি পাইল কে? রিচ ম্যানরা। এবং আমি বুকে হাত দিয়ে বলতে পারি এখনো গার্মেন্টসের কর্মীরা শতভাগ বেতন পায় নাই। উপরন্তু 30% 40% কর্মচারী অলরেডি ছাঁটাই গেছে। তাহলে প্রণোদনাটা গেল কোথায়? তৃতীয় আসলে আমি এটা সাজেশনমূলক। ইচ্ছা করলে গভর্নমেন্ট পারতেন অন্যভাবে, যেমন 2500 টাকা করে 50 লাখ পরিবারকে দিবেন। আলটিমেটলি তো টাকা জিনিসটা তো টাকা। তা এই টাকাটা যদি আপনি দিতেই পারেন, কাউন্ট দ্য মানি, টাকাটা জোগাড় করে এক জায়গায় রাইখেন, যদি আপনি বলতেন দেশাকে কি 2500 করে তো আমি প্রণোদনা দিব, 2500 করে বিদ্যুৎ বিল সবার মৌকুফ করে দাও, তাহলে কিন্তু টাকাটা পেয়ে যায়। 2500 টাকা করে দেশায় টাকা দিয়ে দিলে দিত। যার বিদ্যুৎ নাই, ঠিক আছে, গ্যাসের বিল 2500 টাকা তার মাপ। যদি এইটা না থাকে, জমির খাজনা 2500 টাকা মাপ, তাইলে কিন্তু সবাই টাকাটা পেয়ে যায়। গভর্নমেন্ট টাকাটা ডিপার্টমেন্টকে দিয়ে দিত। শেখ হাসিনার পক্ষে তো একার হাতে এগুলো করা সম্ভব না। হু আর দ্যাট অ্যাডভাইজার্স? যাকে দিবেন কি করবে আল্লাহ মাহবুব জানে। কিন্তু দ্যাট ওয়াজ এ ভেরি গুড ওয়ে। ওই টাকাটা দেওয়ার, প্রণোদনা দেওয়ার খুব আমার কাছে যদি বলতো আমি যদি দেখতাম 2500 টাকার বিদ্যুৎ বিল আমার মাপ, আমার খুব ভালো লাগতো। তো আমার কাছে মনে হয় এইভাবে এগুলো করা যাইতো। সুতরাং উন্নয়নের পার্ট যদি আপনি ধরেন, এই যে ডিস্ট্রিবিউশনের ওয়েটা সুন্দর করতে হবে। তারপরে এই মাদক বলেন, ওই সাহেবদের এই কি বলেন নেগেটিভ রিপোর্টের যে কারচুপি বলেন, এগুলা কিছুই না। এগুলো হলো গাছের পাতা আর বিষাক্ত সাপের লেজ। আপনাকে গাছের গোড়ায় যেতে হবে আর সাপের মাথা ভাঙতে হবে। জি, ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আপনি যদি দুর্নীতি নিয়ে কিছু বলেন, এর সাথে যোগ করতে পারেন। প্রথমত আমি আপনার কাছে জানতে চাই, শাহেদ কোথায়? সাহিত্য এখন কারাগারে। সাবরিনা কোথায়? সাবরিনাও আজাদবার। আপনি যাদের নামগুলো বললেন তারা সবাই জেলে, তাহলে বিচারহীনতাটা কেন বললেন? এখন যদি হতো যে দুর্নীতিবাদ শাহেদ বাইরে ঘুরে বেড়াচ্ছে, সাবরিনা বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে আপনি বিচারহীনতার প্রসঙ্গটা তুলতে পারতেন। এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী যুবলীগের একটু বলি, উনি ওই র্যাবের যে ক্রস, আমি সেখানে আসছি। আওয়ামী যুবলীগের একজন নেতা সম্রাট কারাবন্দী, নিজ দলের যুবলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করে কারাবন্দী করেছে। বাংলাদেশের ইতিহাসে আছে? বিচারহীনতার প্রসঙ্গ বলছেন। বাংলাদেশের প্রথম বিচারহীনতা ইনডেমনিটি আইন, যে আইন পাশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 1975-এর 15 আগস্ট যাদেরকে হত্যা করা হয়েছিল তাদেরকে বিচার করা যাবে না, এই যে আইন, কালো আইন, এটা বাংলাদেশের প্রথম বিচারহীনতা। অবশ্যই। তখন আমরা কোথায় ছিলাম? দ্বিমত নাই তো আমার কিন্তু দ্বিমত নাই। আমি ঠিক আছে, আমি আপনাকে থামাইনি। ঠিক আছে, আমি আপনাকে থামাইনি। বিচারহীনতা তখন থেকে শুরু হয়েছে। এই যে বিচারহীনতার ধারাবাহিকতা, বাংলাদেশ আওয়ামী লীগের শত শত নেতাকর্মীকে
বিনা বিচারে দিনের পর দিন গ্রেপ্তার করে রাখা হয়েছে। 91 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসলো, 96 আওয়ামী লীগ আসলো, 2001 আবার আসলো বিএনপি সরকার। বিএনপি জামাত জোট হিন্দুদের উপর আমি আমার শরীয়তপুরে বলতে পারি অসংখ্য হিন্দুর উপর নির্মমভাবে অত্যাচার নির্যাতন করেছে বিএনপি জামাত জোট। তখন বিচার কোথায় ছিল? আজকে যে বিচারহীনতার কথা উনি প্রসঙ্গ তুলছেন, র্যাবের কথা বলছেন, ইত্যাদি ইত্যাদি বলছেন, র্যাব বিএনপির সৃষ্টি, বিএনপি জামাত এটা সৃষ্টি করেছে। আজকে যদি এমন হতো যে হত্যা করে, আজকে প্রদীপ সাহা কোথায়? হত্যা করে পার পেয়েছে? আমি এই কথাটা অন্তত বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার যদি জানে কোথায় কোনো ঘটনা ঘটছে, সেই ব্যাপারে যদি আপনি বলেন যে প্রধানমন্ত্রী জানেন, সরকার জানেন, কিন্তু সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নেন নাই, আমি এটা মেনে নেব। কিন্তু যেখানে যা কিছু ঘটছে, বিচার কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। এরা সবাই একসময় আওয়ামী লীগের নাম ব্যবহার করেছে, কিন্তু ছাড় তো পায়নি। এমন যদি হতো যে হ্যাঁ আওয়ামী লীগের উপকমিটির সদস্য ইত্যাদি 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 তাদেরকে কিছু করা হয় নাই, কোনোভাবে পাপ পেয়ে গেল, তাহলে আমরা প্রশ্নটা করতে পারতাম। বিনা বিচারে যেই হত্যার কথা, গুম ইত্যাদি কথা বলা হচ্ছে, অবশ্যই এটা নিন্দনীয়। এবং যেখানে যেখানে যা ঘটছে, আমি গতকাল পত্রিকায় দেখেছি, এর আগের দিন মানে মানববন্ধন হয়েছিল, যাদেরকে গুম করা হয়েছে সেগুলো তাদের সন্তানেরা করেছে। এটা যেন না হয়, আমরা সবাই চাই এটা যেন না হয়। এর সাথে যদি কোনো কর্তৃপক্ষ জড়িত থাকে, তারা যেন এই ব্যাপারে পদক্ষেপ নেন। দুর্নীতির বিষয়ে আমাদের জিরো টলারেন্স। দুর্নীতির সাথে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোনো আপোষ নেই। আমরা অন্তত দুর্নীতির সাথে কোনো রকম আপোষ করি না। উন্নয়নের কথা উনি যেটা বললেন যে বিচারহীনতা বন্ধ হওয়া মানে উন্নয়ন, আমার মায়ের কাছে যান গ্রামে, আমার গ্রামের সেই 1 জানুয়ারি যে বাচ্চাটা বই পায় বিনামূল্যে, তার কাছে যান। সে যখন 1 জানুয়ারি বিনামূল্যের বইটার গন্ধটা নেয়, তার যে ভালো লাগাটা, সেইটা একবার অনুভব করেন। একটু গ্রামে যান, গ্রামাঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে যান, তৃণমূলে যান। উন্নয়ন কাহাকে বলে, কত প্রকার ও কী কী জননেত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছে। বিচারহীনতা বন্ধ করার কথা বলেছেন, সেই উন্নয়নের কথা যদি বলেন, সেটাও ইনশাল্লাহ বন্ধ হবে। এই মুহূর্তে যতটুকু আছে আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেটা বন্ধ হওয়ার উনি পদক্ষেপ নিচ্ছেন। আমরা এটাও বুঝি সরকার চালানোর ক্ষেত্রে অবশ্যই সীমাবদ্ধতা থাকে, সেখানে তিনি আগাচ্ছেন। আমাদের একটি খুব কষ্টের ইতিহাস আছে 15ই আগস্টের, সেই ইতিহাস থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিয়েছি। সেই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সচেতন আছেন। সে কারণেই হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে যে আরও স্ট্রং স্টেপস তার নেওয়া উচিত। সেখানে হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে স্টেপসগুলো আরও একটু বলিষ্ঠ হওয়া উচিত। অবশ্যই তিনি বলিষ্ঠ হচ্ছেন, তবে তারপরও তাকে সতর্কতার সাথে আগাতে হচ্ছে। বিশ্বাস রাখুন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর, বিশ্বাস রাখুন মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের উপর, আমরা বদলে দেব বাংলাদেশ। দুর্নীতি, স্বাস্থ্য সবকিছু মিলিয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে মেসেজ দেন। দর্শকদের উদ্দেশ্যে আসলে বলার তেমন কিছু নেই, কারণ বাংলাদেশের মানুষ, আমাদের একটু পিছনে যেতে হয়। আগে আমরা বাসে উঠতে গেলে অনেক কষ্ট হইতো, মারামারি কিলাকিলি করে বাসে উঠতে হইতো, কিন্তু মতলুব সাহেব ব্যক্তিগত উদ্যোগে একটি পরিবহন সার্ভিস চালু করেন, সেখানে মানুষ লাইন দিয়ে ওঠা শুরু করলো। এখন কিন্তু সেই লাইনের মধ্যে আমরা আছি। লঞ্চে উঠতে গেলেও লাইন আছে, বাসে উঠতে গেলেও লাইন আছে। অতএব জাতিগতভাবে আমরা সব কিছু মেনে নিতে প্রস্তুত আছি। সিস্টেমটা দরকার। যদি সরকার সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারে, তাহলে সব কিছুই আমাদের পক্ষে করা সম্ভব। আর আমি তারপরেও দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, সহযোগিতা করব। সকলকে অনুরোধ করব, যার যার অবস্থান থেকে এই দেশটাকে ভালো করার জন্য জননেত্রী শেখ হাসিনা যে কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছেন, তাকে সহযোগিতা করে আগামী দিনে একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে বাংলাদেশকে গড়ে তোলার জন্য আসুন সবাই মিলে কাজ করি। সবাইকে ধন্যবাদ। জি, রাজ্জাক কি চান, সর্বশেষ আপনার বক্তব্য। আমি আর বক্তব্য কি দিব, আমি একটা জিনিস বলতে চাই যে আজকে এই যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের যে সরকার, সেই সরকার আজকে টানা 12 বৎসর ক্ষমতায়।
তো অনেক সাংবিধানিক কথা আছে, সাংবিধানিক বাইরে কথা আছে, যেমন আমাদের রাষ্ট্রভাষা বাংলার জন্য আমরা ফাইট করছি, রাষ্ট্রভাষা বাংলা। তারপরে কিন্তু সব ভাষা এখানে আছে, বাট রাষ্ট্রভাষা আবার যদি ধর্মের দিকে রাষ্ট্র ধর্ম ইসলাম, এগুলো সব ঠিক আছে। তবে রাষ্ট্র নিজে কথা বলে না, রাষ্ট্র নিজে কথা বলে না, কোনো কোম্পানি নিজে কথা বলে না, এটা যারা রিপ্রেজেন্ট করে তারা অন বিহাফ অফ দ্যাট কোম্পানি কথা বলে। তো বিষয়টি এরকম যে রাষ্ট্রের ওই হিসাবে নিজস্ব ভাষা নেই। রাষ্ট্রের ভাষাটা হইল যখন যে ব্যক্তি বা যে দল দ্বারা রাষ্ট্রটা শাসিত হয় তাদের ভাষাটাই হলো রাষ্ট্রের ভাষা। তো এই তাদের ভাষাটা রিফ্লেকশন হয় প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা সবার মধ্যে। তা আমরা রাষ্ট্রের কাছ থেকে যেটা চাইব, এই যে পুরাতন সরকার আজকে 12-13 বছর টানা, আগেরটা আমি বাদই দিলাম, টানা 13 বছরে এই গভর্নমেন্ট, এবং এই গভর্নমেন্ট বাংলাদেশের প্রতিটা মানুষকে চেনে, নারী নক্ষত্র চেনে, তার পিতা কিংবা তার পরিবারের লোকজন সবাই চিনত। সেই হিসেবে যদি বলি, রাষ্ট্রের ভাষাটা শতভাগ আইন সিদ্ধ নাও হতে পারে, কারণ কোনো ব্যক্তি তো সমস্ত আইন জানে না, কিন্তু রাষ্ট্রের ভাষাটা যদি শুধু যৌক্তিক হয় তাহলেই আমার কাছে মনে হয় আমরা উপকৃত হব এবং বিতর্ক থাকবে না। আমরা অন্তত রাষ্ট্রের কাছ থেকে সবসময় যৌক্তিক কথা, যৌক্তিক ভাষা, যৌক্তিক কর্মকাণ্ড আশা করি। জি, ধন্যবাদ রাজ্জাকি স্যার আপনাকে। স্যার, আপনি সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আছেন। দর্শকদের উদ্দেশ্যে বলার আগে আমি সরকারকে আমার একটা দাবি জানাতে চাই, যে দাবিটা আমরা বঙ্গবন্ধু গবেষণা পরিষদ করে আসছি এবং 71 ফাউন্ডেশনও একই দাবি করছে। আমরা দাবি করি যে সকল প্রতিষ্ঠান যে কোনো সরকারি নিবন্ধন নিবে, সেটা যদি যেমন কেউ যদি ব্যবসা করে ট্রেড লাইসেন্স নিতে হয়, যারা এনজিওতে কাজ করে এনজিওগুলোর পারমিশন নিতে হয়, কারো অন্যান্য ট্রেড লাইসেন্স বা অন্যান্য মনে করেন যে সকল পারমিশনের দরকার হয়, এবং নির্বাচন কমিশন থেকে তাদের যারা রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশন থেকেও তাদের পারমিশন নিতে হয় রাজনৈতিক দল নিবন্ধন করার জন্য। সরকারি এই সকল যে সকল প্রতিষ্ঠান থেকে যারাই নিবন্ধন নিবে, সেখানে যে নীতিমালাগুলো আছে তার মধ্যে একটি থাকা বাধ্যতামূলক করতে হবে যে তাদের কার্যালয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি থাকতে হবে। আপনি যে কোনো প্রতিষ্ঠান করেন, যে কোনো দল করেন, যে কোনোভাবে এনজিও করেন, যাই করেন না কেন, আমরা উনি যেভাবে বললেন যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিকভাবে সরকার হয়তো পরিবর্তন হবে, প্রধানমন্ত্রী পরিবর্তন হতেই পারে নির্বাচন হলে যদি মনে করে সরকার, কিন্তু জাতির পিতার ছবি প্রতিটি দলের প্রতিটি প্রতিষ্ঠানের কার্যালয়ে রাখা বাধ্যতামূলক করতে হবে। আমরা এই দাবিটি সরকারের কাছে করতে চাই। আর দর্শকদের উদ্দেশ্যে বলি, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এই করোনার যুগে সাবধানে থাকবেন, যে সকল সবাই সচেতন থাকবেন, যারা বাচ্চারা আছে যারা করোনা আক্রান্ত হচ্ছি আমরা, তারা যেন বাচ্চাদের থেকে দূরে থাকে, গর্ভবতী মায়েদের থেকে আমরা দূরে থাকি, নিজেরা সুস্থ থাকি, সমাজকে সুস্থ রাখি, দেশটাকে এগিয়ে নিয়ে যাই, মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখি, আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দেশ এবং জাতির উন্নয়নের লক্ষ্যেই কথা বলার চেষ্টা করি। আশা রাখি আজকের যে 3 জন গুণী ব্যক্তি আমাদের সামনে এসে বক্তব্য রাখলেন দেশের উন্নয়নে, জাতির উন্নয়নে, অবশ্যই অনেক কাজে আসবে। আবারও দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসবেন, দেশের উন্নয়নে কাজ করবেন। আল্লাহ হাফেজ। SITV, দেশ ও জাতির উন্নয়নে আমরা।